অশোক ঘোষের বাড়ি থেকে বেরিয়েই দ্রুত বাইকে উঠে পড়ল কাঞ্চন, আর রাগিনী নিজের স্কুটিতে। কাঞ্চন বলল, আমার বাড়িতে যাবে নিশ্চয়ই এখন? প্রজ্ঞার সাথে কথা হয়নি তো? রাগিনী বলল, হ্যাঁ, তোদের বাড়িতেই যাব, আর দেরি করা ঠিক হবে না, চল বেরিয়ে পড়ি। রাগিনী আর কাঞ্চন যখন কাঞ্চনদের ছায়াছবিতে পৌঁছলো, ঘড়িতে তখন বিকেল 5টা। সাধারণত এই সময়টা এই বাড়িতে ঘুম ভাঙার সময়। বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ির ভেতরের কারোর কোনো আওয়াজ না পেয়ে রাগিনী বলল, কি ব্যাপার রে, তোদের বাড়িতে তো সব সময় হই হুল্লোড় হয়, এত চুপচাপ তো থাকে না? অল্প হেসে কাঞ্চন বলল, আসলে সবাই দুপুরবেলা ঘুমোয়, আমার মনে হয় সেই কারণে কারোর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। দরজায় লাগানো কলিং বেল বাজালো কাঞ্চন। বেশ কয়েক মিনিট পর দরজা খুলে দিতে এলো কাঞ্চনের মা শান্তি। কাঞ্চনের পাশে রাগিনীকে দেখে খুব একটা যে খুশি হয়নি সেটা তার মুখ দেখেই বোঝা গেল। বাড়ির ভেতরে ঢুকে রাগিনীকে নিয়ে সোজা নিজের ঘরে চলে গেল কাঞ্চন। বন্ধ ঘরে দরজা খুলে ঘরের ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে নিজের হাত দিয়ে বিছানার চাদর কিছুটা ঠিক করে দিয়ে রাগিনীর দিকে তাকিয়ে কাঞ্চন বলল, তুমি বসো, আমি প্রজ্ঞাকে ডেকে নিয়ে আসছি। রাগিনী বলল, সেই ভালো, আমি বসছি। দোতলায় উঠে এলো কাঞ্চন, দেখলো প্রজ্ঞাদের ঘরে দরজা বন্ধ। এবার মুশকিলে পড়ল কাঞ্চন। দরজা খোলা থাকলে প্রজ্ঞাকে ডেকে কথা বলতে সুবিধা হতো তার, কিন্তু দরজা বন্ধ, তাই ডাকতে খারাপ লাগছে কাঞ্চনের। একবার ভাবলো নিচে ফিরে যায়, কিন্তু তারপরেই মনে হলো কেসটা অনেকটাই গুটিয়ে ফেলেছে রাগিনী। এই মুহূর্তে প্রজ্ঞার সাথে কথা বলাটাই খুব জরুরি। এই কাজটা এখনই করতে হবে কাঞ্চনকে। তাই আর কিছু না ভেবে বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে দরজার গায়ে টোকা দিল সে। বেশ কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে এলো প্রজ্ঞা। বারান্দায় কাঞ্চনের সামনে এসে দাঁড়িয়ে ঘরে দরজা বাইরে থেকেই আবার বন্ধ করে দিল প্রজ্ঞা। প্রজ্ঞার দিকে তাকিয়ে আছে কাঞ্চন। ফাগুন চ্যাটার্জি আর দেবমাল্যর এই খুনের কেস কোথায় গিয়ে থামবে জানে না কাঞ্চন। প্রজ্ঞার সঙ্গে কথা বলতে চাইছে রাগিনী, এবং প্রজ্ঞার সঙ্গে কথা বলাটা এই কেসে গুরুত্বপূর্ণ, সেটাও বেশ কয়েকবার মেনশন করেছে রাগিনী। কিন্তু কেন সে কথা একবারে জিজ্ঞেস করেনি কাঞ্চন? কারণ প্রজ্ঞার ব্যাপারে কাঞ্চন নিজেও কনফিউজড। এত কিছুর মধ্যেও প্রজ্ঞার মুখের দিকে তাকালে কাঞ্চন দুর্বল হয়ে পড়ছে, আর এই ফিলিংস তার কন্ট্রোলের বাইরে। এখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে না কাঞ্চন। প্রজ্ঞা জিজ্ঞেস করলো, কিছু বলবে? কাঞ্চন বলল, রাগিনী এসছে তোর সঙ্গে কথা বলার জন্য। কাঞ্চন লক্ষ্য করলো রাগিনীর নাম শোনার সঙ্গে সঙ্গে প্রজ্ঞার মুখের অভিব্যক্তির পরিবর্তন হলো। মুহূর্তের মধ্যে প্রজ্ঞার চোখে মুখে ব্যস্ততা ফুটে উঠল। সামান্য যেন আতঙ্কিত মনে হলো প্রজ্ঞাকে, এবং মুহূর্তের মধ্যে প্রজ্ঞার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। কাঞ্চন বলল, তোর সঙ্গে একটু কথা বলতে চাইছে, বেশিক্ষণ না, মিনিট 5-7 ব্যাপার। মাথা নিচু করলো প্রজ্ঞা, তারপর বলল, তুমি যাও, আমি আসছি। প্রজ্ঞা ঠিক কি ব্যাপারে টেনশন করছে জানে না কাঞ্চন। প্রজ্ঞার কোনো কিছুই বিস্তারিত জানা হয়নি এখনো পর্যন্ত, কিন্তু যাই হোক প্রজ্ঞাকে দেখলে কষ্ট হচ্ছে কাঞ্চনের। মেয়েটা শেয়ার করতে চাইছে কিন্তু পারছে না। এবার প্রজ্ঞার চোখের দিকে তাকিয়ে কাঞ্চন বলল, আমি থাকবো, কোনো টেনশন নিস না, যেটুকু বলার দরকার, যেটুকু বলতে চাস সেটুকুই বলবি। কাঞ্চনের দিকে তাকালো প্রজ্ঞা। কাঞ্চনের চোখের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে বলল, সেই সব অপশান এখন আর নেই কাঞ্চন দা, যতটুকু বলতে চাইছে ততটুকুই বলবো, আর সেটা হবে না, সেই সময় পার হয়ে গেছে। এখন বললে সবটাই বলতে হবে, আর নয়তো তোমার রাগিনী আমাকে কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে চলে যাবে। অবাক গলায় কাঞ্চন বলল, কেন, তুই কি করেছিস যে তোকে থানায় নিয়ে যাবে? প্রজ্ঞা বলল, যে কোনো কেসেই সত্য গোপন করাও একটা ক্রাইম কাঞ্চনদা, তার জন্য কিছু করতে হয় না। তুমি টেনশন নিও না, তুমি যাও, আমি আসছি। কাঞ্চন চলে আসার 10 মিনিট পর প্রজ্ঞা এলো। এখন মুখোমুখি কাঞ্চন, রাগিনী আর প্রজ্ঞা। ঠিক এই সময়ে কাঞ্চনের মা এলো ঘরে। তারপর রাগিনীর দিকে তাকিয়ে বলল, তোমাদের 3 জনের জন্য চা পাঠিয়ে দিচ্ছি, সঙ্গে কিছু ভেজে দেবো, খাবে? সঙ্গে সঙ্গে রাগিনী বলল, এখন চা দিতে হবে না কাকিমা, আমি একটু প্রজ্ঞার সঙ্গে কথা বলবো,
অন্যদিন এসে চা খাবো। কাঞ্চনের মা শান্তিকে কখনো রাগ করতে কেউ দেখেনি, কিন্তু আজ তার মুখ থমথমে। এবার রাগিনীর দিকে তাকিয়ে বলল, গৌরীদি আর তার মেয়ে প্রজ্ঞা আর তার ছেলে পিনাকি, এরা তিনজনেই খুব ভালো মানুষ, ভদ্রলোক। যদি কোথাও ভুল বোঝাবুঝি থাকে মিটিয়ে নিও, কিন্তু কোনোভাবেই কোনো ভালো মানুষ যেন বিপদে না পড়ে অকারণে, সেটা একটু দেখো। রাগিনী বলল, প্রজ্ঞার মায়ের সাথে আমার তেমন আলাপ নেই, প্রজ্ঞার সাথে আছে, আর তার দাদার সাথেও আলাপ নেই, তাই তারা ভালো মানুষ কিনা আমি বলতে পারবো না কাকিমা। তবে আপনার দ্বিতীয় রিকোয়েস্ট অবশ্যই রাখবো, কোনো ভালো মানুষ অকারণে যেন বিপদে না পড়ে, এ ব্যাপারে আমিও সব সময় সজাগ থাকি। আপনিও নিশ্চিন্ত থাকুন। চলে গেল শান্তি। এখানে ঠিক কী আলোচনা হতে চলেছে তার একটা আন্দাজ ধীরে ধীরে হচ্ছে কাঞ্চনের। পরিস্থিতি যদি উষ্ণ হয়ে ওঠে তাহলে বাড়ির লোক খামোখা ব্যতিব্যস্ত হবে, এসব কথা ভেবেই এবার কাঞ্চন বলল, এখানে যদি ফ্রিলি কথা বলতে অসুবিধা হয় তাহলে আমার অফিসে যেতে পারি রাগিনীদি, সেখানে কথা বলা যাবে। রাগিনী বলল, আমার কোথাও কোনো সমস্যা নেই, তোরা ঠিক কর কোথায় গিয়ে কথা বললে তোদের সুবিধা হবে। প্রজ্ঞা বলল, কাকিমার সঙ্গে আমি সবটাই শেয়ার করি, এখানে বসে কথা বলাটাই আমার পক্ষে সুবিধা, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। পাশের ঘরে ঠাকুমার পিসি ঘুমাচ্ছে, জেঠু কাকু সবাই উপরে, নিচে এখন কেউ নেই, শুধু কাকিমা আছে, আর কাকিমা আমার সবটাই জানে, তাই এখানেই কথা বলাটা বেটার। এবার প্রজ্ঞার দিকে তাকিয়ে রাগিনী বলল, তাহলে শুরু করি? হ্যাঁ বলুন। তুমি প্রজ্ঞা, তোমরা আলিপুরদুয়ারে থাকো, এখানে অন্য একটি বাড়িতে তোমাদের শিফট করার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোকের হঠাৎ অসুবিধা হওয়ার জন্য তোমরা এদের এই বাড়িতে আপাতত আছো। তোমার দাদা দেবমাল্য প্রোডাকশনে কাজ করে, এটাই হলো তোমার পরিচয়, তাই তো? হ্যাঁ, এটাই আমার পরিচয়। আমি যা বললাম এর বাইরে আর কিছু কি আছে? না, নেই। তোমার দাদা দেবমাল্য প্রোডাকশনে চাকরি করে, এ ব্যাপারে তোমরা নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। কিন্তু আমি যতদূর জানি পিনাকি বলে দেবমাল্যর প্রোডাকশনে এই মুহূর্তে কোনো ছেলে নেই। আপনি ভুল জানেন, আপনি জিজ্ঞেস করলে জানতে পারতেন, জিজ্ঞেস করেনি তাই জানেন না। এবার হেসে ফেলল রাগিনী, বলল, নিজের কথার জালে নিজেই কেমন জড়িয়ে পড়লে দেখো। খানিকটা থতমত খেয়ে গেল প্রজ্ঞা, বলল, মানে? রাগিনী আর প্রজ্ঞার কথা শুনছিল কাঞ্চন, এবার নিজের অজান্তেই অবাক হয়ে প্রজ্ঞার দিকে তাকিয়ে বলল, রাগিনীদি পিনাকির কথা জিজ্ঞেস করেনি, তুই কি করে জানলি? এই মুহূর্তে প্রজ্ঞার মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে যে নিজের ভুলের জন্য অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। মাথা নিচু করে বসে আছে প্রজ্ঞা। রাগিনী বলল, আমি যে দেবমাল্যর ফ্ল্যাটে গিয়ে পিনাকির কথা জিজ্ঞেস করিনি সেটা তুমি কেমন করে জানলে? পিনাকি নিজেই তোমাকে বলেছে নিশ্চয়ই। আমাকে কেউ কিছু বলেনি। আচ্ছা, তোমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিলে কলকাতায়, কাঞ্চনের কাছে শুনেছি দেখা হয়েছে দাদার সঙ্গে? হ্যাঁ হয়েছে। যে কাজের জন্য তোমরা এখানে এসেছিলে তাহলে সেই কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। দেবমাল্য নেই, এই অবস্থায় তোমার দাদা এখন কি করবে? এখানেই থাকবে? এই প্রোডাকশনে কাজ করবে? দাদা দেবমাল্য প্রোডাকশনের কাজ ছেড়ে দিয়েছে। আমরা আলিপুরদুয়ারে ফিরে যাব আগামী পরশু। দাদা আমাদের সঙ্গেই যাবে। তোমার দাদা এখন কোথায়? আজ সকালেই এ বাড়িতে এসেছে, আর একটু আগে এলে আপনার সঙ্গে দেখা হয়ে যেত দাদার। এখন টুকটাক কিছু কেনাকাটা আছে তাই মার্কেটে গেছে। আজ বিকেলে এসে তোমার দাদার সঙ্গে আলাপ করে যাব। আচ্ছা বেশ। তোমার দাদার কোনো গার্লফ্রেন্ড আছে? বলতে পারবো না, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তোমার দাদার ব্যক্তিগত বিষয় নিয়েই তো তোমাদের যত উদ্বেগ। আমার দাদা আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ, তার সব কিছু নিয়েই আমরা উদ্বিগ্ন থাকি। তোমার দাদার সঙ্গে দেবমাল্যর কি সম্পর্ক ছিল? এ আবার কি রকম প্রশ্ন? দেখো প্রজ্ঞা, আমি জানি তুমি ভালো মেয়ে, একটু আগে কাকিমা যেটা বলে গেল, আমিও চাই না কোনো ভালো মানুষ অকারণে বিপদে পড়ুক। তুমি যদি এতটুকুও সত্য গোপন করো তাহলে তোমাকে আমি বিপদ থেকে বাঁচাতে পারবো না। আপনি অনেক কিছুই পারবেন না রাগিনীদি, যেমন পারবেন না আমার মতন যারা ভালো মানুষ তাদের বিপদে ফেলতে। আর এটাও বলে রাখি যে সত্য গোপন করাতে ভালো হয়, সে সত্য গোপন কোনো অপরাধ হয় না। তুমি তো দেখছি জেদ ধরে বসে আছো যে কিছু বলবে না, তাহলে আমি আর চেষ্টা করছি না। জয়দীপদা এসে তোমাকে থানায় তুলে নিয়ে যাক, সেখানে তাদের সিস্টেমে তারা তোমার কাছ থেকে কথা বার করে নিক। তুমি যে অনেক কিছুই জানো সেটা আমরা বুঝতে পেরেছি, কি কি জানো সেটা তো এবার বলতেই হবে তোমাকে।
না না, আমি কোনো জেদ ধরে বসে নেই। আপনি জিজ্ঞেস করুন, আমি উত্তর দিচ্ছি। আমি থানায় যেতে চাই না। জিজ্ঞেস তো করলাম, তাহলে একটু সরাসরি জিজ্ঞেস করি, একেবারে পয়েন্টে আসি। দেবমাল্য প্রোডাকশনে তোমার দাদার কাজটা কি? আমার দাদা স্ক্রিপ্ট রাইটার। আর সকালে যখন আমরা দেবমাল্যর ফ্ল্যাটে গেলাম তখন তোমার দাদা সেখানে ছিল না। দাদা এই বাড়িতে এসেছে, কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, তবে চলে আসবে। এবার অবাক হয়ে প্রজ্ঞার দিকে তাকালো কাঞ্চন। রাগিনী বলল, আমি ওয়েট করছি তোমার দাদা এলে কথা বলে তারপর বাড়ি থেকে বেরোবো। এবার প্রজ্ঞা উঠে দাঁড়িয়ে বলল, আপনি বসুন এখানেই, দাদা এলে এখানেই পাঠিয়ে দিচ্ছি আমি। চলে গেল প্রজ্ঞা। এবার রাগিনীর দিকে তাকিয়ে কাঞ্চন বলল, কেসটা কি বলতো? প্রজ্ঞার কথা শুনে তো মনে হলো অনেক কিছুই জানে, অথচ বলছে না, কিন্তু কেন? অল্প হেসে রাগিনী বলল, দাদাকে বিপদ থেকে বাঁচাতে চাইছে হয়তো। কাঞ্চন বলল, ওর দাদা পিনাকি কি ডাইরেক্ট যুক্ত এইসব কিছুর সঙ্গে? রাগিনী বলল, কথা না বললে বুঝতে পারবো না কিছু, দেখা যাক, আসুক। ঠিক এই সময় নাটকীয়ভাবে ঘরে এলো কাঞ্চনের ঠাকুমা, বাবা, মেজো কাকা, ছোট কাকা এবং কাঞ্চনের মা। কাঞ্চনের মায়ের হাতে চায়ের কাপ, রাগিনীর হাতে চায়ের কাপ ধরালো শান্তি। ততক্ষণে উঠে দাঁড়িয়ে পড়েছে কাঞ্চন। বাবার মেজো কাকার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমরা সবাই মিলে এখানে এভাবে? হাসতে হাসতে রাগিনী বলল, ওনারা আমার সঙ্গে কথা বলতে এসেছেন হয়তো। কাঞ্চনের ঠাকুমা সাবিত্রী এবার বলল, ঠিকই বলেছ, আমরা তোমার সাথেই কথা বলতে এসেছি। সঙ্গে সঙ্গে কাঞ্চন বলল, রাগিনীদের সঙ্গে কি কথা তোমাদের? প্রত্যেকেই হাতে করে, কেউ প্লাস্টিকের ছোট চুল, কেউ বেতের মোড়া নিয়েই এসেছে। এবার যে যার মতন ছড়িয়ে বসে পড়ল ঘরের চারপাশে। কাঞ্চনের খাটের ওপর রাগিনী থেকে কিছুটা দূরত্বে বসলো সাবিত্রী। কাঞ্চনের দিকে তাকিয়ে রাগিনী বলল, তুই চুপ করে বস, টেনশন নিস না। আমি ভাবছিলাম ঠাকুমা কাকা সকলের সাথে নিজেই একবার কথা বলবো, ভালো হয়েছে ওনারা নিজের থেকেই এসেছেন। এবার সাবিত্রী বলল, দেখো মেয়ে, তুমি কি বলবে জানি না, তবে আমরা যেটা বলতে এসেছি সেটা আগে বলেনি। এই প্রথম চূড়ান্ত অসহায় লাগছে কাঞ্চনের, মাথার উপর দিয়ে সব কিছু বেরিয়ে যাচ্ছে। গোটা বাড়ি শুধু লোক রাগিনীর সঙ্গে কথা বলতে এসেছে, কি বিষয় নিয়ে কাঞ্চন জানে না। ওদিকে রাগিনীও বলছে এই বাড়ির সবার সাথে তার কথা আছে, সেটাও কি বিষয় নিয়ে কাঞ্চন জানে না। বিস্ময়ে হতবাক হয়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে পড়ল কাঞ্চন। দেওয়ালে পিঠ দিয়ে ভাবতে লাগলো, বাড়ির নাম ছায়াছবি একেবারে সার্থক। রাগিনী বলল, বলুন ঠাকুমা, আমি শুনছি। সাবিত্রী বলল, দেখো মেয়ে, আমি কখনো বাড়ির বাইরে পা রাখিনি। চিরকাল এই সংসারকেই আমার পৃথিবী মেনে এসেছি। আমার এই সংসার পৃথিবীর থেকে কিছু কম নয়। আমার সংসারে হরেক রকমের মানুষ, হরেক রকমের তাদের চরিত্র। এদের প্রত্যেককেই আমি বুঝি, অন্তর দিয়ে ভালোবাসি বলেই বুঝতে পারি। এদের প্রত্যেকের সঙ্গে আমার নারীর টান। এই সংসার থেকে আমি শিখেছি কিভাবে একজন মানুষকে তুল্যমূল্য বিচারে সত্যিকারের মানুষ বলা যায়। এবার কথা হলো, তোমাকে এই কথাগুলো আমি বলছি কেন? বলছি তার কারণ, তুমি যে গোয়েন্দা সেটা আমি জানি। আর আমার বাড়িতে ইদানিং তোমার আসা যাওয়ার কারণ হলো ওপরের গৌরী আর তার ছেলে মেয়ে। এবার কথা হলো, গৌরী আর তার মেয়ে প্রজ্ঞা এবং ছেলে পিনাকি এরা মানুষ ভালো। আমি আমার নিজের বয়সের অভিজ্ঞতায় বুঝেছি, মানুষ চিনতে ভুল হয় না আমার। এই পর্যন্ত বলে চুপ করলো সাবিত্রী। ঠিক তখনই রাগিনী বলল, আমি বলিনি ওনারা কেউ খারাপ, আমি শুধু একটু কথা বলতে এসেছি ঠাকুমা। সাবিত্রী বলল, তুমি কিছু বলনি, তুমি তো বুদ্ধিমতী, তুমি তোমার মতো করে কাজ করছো। আমি বলছি তোমাকে, দেখো এরা অসহায়, বড় বৌমার কাছে সব শুনেছি আমি। তুমি এদের পেছনে পড়ে থেকো না, এদের ছেড়ে দাও মা। রাগিনী বলল, ঠাকুমা, আমি জানি এরা মানুষ ভালো, এরা অসহায়। আমি শুধু সত্যিটা জানতে চাইছি বন্ধুত্বপূর্ণভাবে। বিশ্বাস করুন, তিনজনকে যদি একবার থানায় যেতে হয় তখন মানবিকতা, দয়া, অসহায়তা এই শব্দগুলো আসবেই না। তখন এদের এগেইনস্টে প্রমাণ থাকলে শাস্তি পাবে। আসলে আইন তো আর কে অসহায় সেটা দেখে না, আইন দেখে কে অন্যায় করেছে। এবার চুপ করে গেল সাবিত্রী। রাগিনীর দিকে তাকিয়ে আছে সবাই। কাঞ্চনের বাবা এবার রাগিনীর দিকে তাকিয়ে বলল, তুমি বলছিলে তুমিও কিছু বলতে চাও আমাদের? রাগিনী বলল, হ্যাঁ, আসলে আমি জানতে চাইছিলাম, প্রডিউসার দেবমাল্যর দাদু দেবব্রত তো যাত্রাপালার বিখ্যাত অভিনেতা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল।
তখন আমি বেশ ছোট। সে ব্যাপারটা কি ছিল আপনারা জানেন? আপনাদের এই ছায়াছবিতে ঠিক খবর পাবো এই ভরসায় আছি। এবার কাঞ্চনের বাবা বলল, ফিল্ম ম্যাগাজিনে দেখেছিলাম উনি আত্মহত্যা করেছিলেন। রিহার্সালের সেটেই সিলিং ফ্যানে শাড়ির ফাঁস লাগিয়ে। হাসল রাগিনী, বলল, সে তো আমিও পড়েছি, আমি সে কথা বলছি না। আমার ধারণা উনি আত্মহত্যা করেননি। আমি যতটুকু ওনার সম্পর্কে জেনেছি একটু অন্যরকম মানুষ ছিলেন, সামনে বড় কেরিয়ার ছিল। সে সময় দেবব্রত ছাড়া অন্য কোনো যাত্রা সম্রাট ছিলই না। একটা সময় চুটিয়ে নায়কের রোল করেছিলেন, তারপর নায়কের বাবা, সমস্ত যাত্রা হিট। উনি ছিলেন নায়কের বাবার একচ্ছত্র দাবিদার ওই সময়ে। এই পরিস্থিতিতে কোনো আর্টিস্ট আত্মহত্যা করতে চাইবে না। ঠিক এই সময় সাবিত্রী বলল, দেখো, আত্মহত্যা করুক বা অপঘাতে মরুক, যেভাবেই হোক সমাজের উপকার হয়েছে ও মরে গিয়ে। তবে যেটা তোমরা জানো না সেটা জেনে নাও, দেবব্রত ছিল পাক্কা চরিত্রহীন, লম্পট, মাতাল, অসভ্য গোছের লোক। সেই লোক কিভাবে মরেছে এই আলোচনায় আমি থাকতে পারবো না বাছা। মরেছে, আপদ গেছে। ঠিক এই ঘরে দরজায় খুব চেনা গলার আওয়াজ পাওয়া গেল। আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে? সকলে দরজার দিকে তাকালে যে ছেলেটি এই প্রশ্নটি করলো তার হাইট 6 ফুট না হলেও তার কাছাকাছি। মাথার চুল খুব ছোট করে কাটা, গায়ের রং টকটকে ফর্সা, পরনে জিন্স আর গাঢ় নীল টি শার্ট। হতবাক কাঞ্চন এক দৃষ্টে তাকিয়েছিল ছেলেটির দিকে। রাগিনী বলল, আলাপ নেই, তবু বুঝতে অসুবিধা হচ্ছে না আপনি প্রজ্ঞার দাদা পিনাকি। আসুন ভেতরে, আমি আপনার জন্য অপেক্ষা করে আছি। আমি রাগিনী মিত্র। কথাগুলি বলে উঠে দাঁড়িয়ে ছেলেটির দিকে তাকিয়ে নমস্কারের ভঙ্গিতে জোর হাত করল রাগিনী। পিনাকি ঘরের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে সাবিত্রী বলল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ঘরের কথোপকথন যেন সকলের মঙ্গলের স্বার্থেই হয়। আমরা চলে যাচ্ছি, তোমরা কথা বলো। বাড়ির সকলকে নিয়ে যেভাবে সাবিত্রী এসেছিল এই ঘরে, আবার ঠিক সেভাবেই সকলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কাঞ্চন উঠে দরজা বন্ধ করে দিল। এবার পিনাকি এসে বসলো রাগিনী ঠিক উল্টো দিকের একটি বেতের মোড়ায়। পিনাকিকে দেখেছে রাগিনী। কাঞ্চনের অবাক চোখ বিস্ময়ে তাকিয়ে আছে পিনাকির দিকে। এবার কাঞ্চনের দিকে তাকিয়ে পিনাকি বলল, তোমাকে ধন্যবাদ জানানোর ছিল। গতকাল এ বাড়িতে আসার পর থেকে তোমার সঙ্গে আমার দেখা হয়নি। তোমরা যেভাবে আমার মা আর বোনের পাশে থেকেছ তাতে ধন্যবাদ কম হয়, কৃতজ্ঞতাও কম হয়। এই বাজারে এইভাবে কোনো মানুষ কোনো মানুষের উপকার করে না। তোমাদের ভালো হোক এই কামনা করি। কাঞ্চন লক্ষ্য করলো স্পষ্ট উচ্চারণে নাটকের ডায়লগ বলার মতো এই কথাগুলো বলল পিনাকি। পিনাকির কথার কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় আর নেই কাঞ্চন, কারণ পিনাকিকে দেখার পর থেকেই একটা কথাই মাথার মধ্যে বেজে চলেছে, কিন্তু এও কি সম্ভব? কি করে সম্ভব? এবার পিনাকি রাগিনীর দিকে তাকিয়ে বলল, বলুন, শুধু একটা অনুরোধ, ঘুরিয়ে ফিরিয়ে পয়েন্টে আসার দরকার নেই। যা জানতে চান সরাসরি প্রশ্ন করুন। আসলে আমার হাতে সময় বেশি নেই। আগামীকাল আমরা ফিরে যাচ্ছি আলিপুরদুয়ার। গোছগাছ করতে হবে, একটু বেরোতেও হবে। তাই আপনার সঙ্গে মিটিংটা যত ছোট হবে আমার নিজের সুবিধে হবে তাতে। অজান্তেই কাঞ্চনের মুখ থেকে বেরিয়ে এলো, আগামীকাল? কই, জানতাম না তো। পিনাকি তাকালো কাঞ্চনের দিকে, বলল, তোমাকে জানাতে হবে এটা ভাবিনি। এইবার রাগিনী বলল, অত ভালো চাকরি, অত ভালো কেরিয়ার ছেড়ে দেবমালোর প্রোডাকশনে চলে এলেন কেন? পিনাকি বলল, স্ক্রিপ্ট লিখবো বলে। আমি একজন রাইটার। রাগিনী বলল, বাড়িতে বসেও তো লিখতে পারতেন। আজকাল লেখা সব জায়গায় পাঠানো যায় মেইল করে, তার জন্য নিজের জায়গা পরিবর্তনের দরকার হয় না। পিনাকি বলল, আমি লিখব বলে এসেছিলাম, অন্য কারণ নেই। পরের প্রশ্নে যেতে পারেন, এর কোনো উত্তর হয় না। রাগিনী বলল, দেবমাল্য কেমন লোক ছিল? পিনাকি বলল, বলতে পারবো না, উনি আমার বস ছিলেন। কেমন লোক ছিলেন এই প্রশ্নে কখনো আমি যাইনি। রাগিনী বলল, ফাগুন চ্যাটার্জির সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? শুরুতেই বলেছি আমি প্রোডাকশনের একজন খুব মামুলি এমপ্লয়ি। মালিক পক্ষের সঙ্গে ভালো খারাপ কোনো সম্পর্কই আমার ছিল না। রাগিনী বলল, ফাগুন চ্যাটার্জি যেদিন মারা গেলেন, মানে খুন হলেন, সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম সারাদিন। আমার মা আর আমার বোন আমাকে না জানিয়ে সেই দিন কলকাতায় এসেছে। আমি খবর পেয়েছিলাম, তাই হন্যে হয়ে খুঁজছিলাম কলকাতায়। শিয়ালদায় হাওড়া স্টেশনের আশেপাশের সমস্ত হোটেলগুলোতে খোঁজ করেছি। মাঝে বাড়ি ভাড়া করেছিল, সেটাও আমাকে বলেনি। ফলত সারাদিন টেনশন করেছি এটা নিয়েই। তারপর রাতে হাওড়ার একটি হোটেলে ভাত খেয়ে ঘুমিয়েছি। পরদিন সকালে যখন প্রোডাকশনের ফ্ল্যাটে ফিরেছি তখন খবর পেলাম।
যেদিন দেবমাল্য খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন? দুর্ভাগ্যক্রমে সেদিনও আমি ছিলাম না কলকাতায়। সোনাগাছির নাম শুনেছেন তো? সেদিন গোটা দিন আমার ওখানেই কেটেছে। ওখানে যমুনা আমার বান্ধবী, তার কাছে দিন রাত দুটোই কাটিয়েছি। ফিরে এসে শুনেছি এই ঘটনা ঘটেছে। আপনি এক্ষুনি জিজ্ঞেস করবেন ওদের কোনো শত্রু ছিল কিনা। উত্তরটা হলো, ওরা কাজ করে খেটে খাওয়া মানুষ, ওদের শত্রু থাকার কথা না। দুজনেই নিজের নিজের ফিল্ডে সাকসেসফুল। শত্রু থাকলেও সেটা আমি জানি না। কিন্তু পুলিশের রিপোর্টে ফাগুন চ্যাটার্জি আর দেবমাল্যকে খুন করা হয়েছে। পুলিশের কাজ পুলিশ করেছে, ওদের কাজের জাজমেন্ট করার অধিকার আমার নেই। আমি আমার কথা বললাম শুধু। আপনি দুজনকে খুব কাছ থেকে দেখেছেন, আপনার মনে হচ্ছে যে দুটোই আত্মহত্যা? অল্প হাসলো পিনাকি, বলল, মনে হয় না, আমি নিশ্চিত। ফাগুন চ্যাটার্জির এক ধরনের ডিপ্রেশন এসেছিল নানান রকম ভাবে। ওটা একটা ফেজ। এই লেভেলের আর্টিস্ট যারা আছেন প্রত্যেকেই এই ফেজের মধ্যে দিয়ে একবার করে গিয়েছেন। কেউ সামলাতে পারেন, কেউ পারেন না। ফাগুন চ্যাটার্জি এই মানসিক বিপর্যয় সামলাতে পারেননি। এই মানসিক বিপর্যয়ের কোনো সম্যক কারণ নেই। আমি এই ইন্ডাস্ট্রিতে থেকে যেটুকু বুঝেছি, খুব কাছ থেকে এদের দেখেছি, তাতেই বললাম। আর দেবু সিম্পল একটা খাবারের থেকে বিষক্রিয়া হয়ে গেছে। ওটা খাবারে কোনো পোকা জাতীয় কিছু মিশে গেলেও হতে পারে। সব সময় সব কিছু নেগেটিভভাবে দেখার আমার মনে হয় না দরকার আছে। হেসে ফেলল রাগিনী, বলল, খাবারে পোকা? তার থেকে একটা মানুষ মারা যেতে পারে বলছেন? পিনাকিও হাসলো, বলল, ছোটবেলা মায়ের কাছে অনেক ধরনের পোকার গল্প শুনেছিলাম। ছোটবেলা আমাদের বাড়ির পাশে একজন অবাঙালি থাকতো, ভালো বাংলা বলতে পারতো না। তিনি আমার মাকে বলতো কৃষ্ণাঙ্গ বিধবা। কেন জানেন? মা কালো ছিল। আমার মনে হচ্ছে আপনাকে এখন আর প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ আপনি কি বলবেন আগে থেকে ঠিক করে রেখেছেন। আগে থেকে ঠিক করা থাকলেও আপনার সমস্যা হওয়ার কথা না, আপনার তো উত্তর পাওয়া নিয়ে কথা। আসলে আমার সমস্যা হলো সঠিক উত্তর না পেলে কেসটা সলভ থেকে আরও দূরে সরে যাব। সেটা একান্তই আপনার সমস্যা। আচ্ছা, আপনি দেবিকাকে চেনেন? চিনি। আজ যদি আমি বলি দেবমাল্যর ফ্ল্যাটে যাব দেবিকার সঙ্গে দেখা করতে, আপনি যাবেন আমার সঙ্গে? দেবিকার সঙ্গে গতকাল দেখা করে এসেছি, তাই আজ আর যাব না। দেবিকা পেশায় মডেল? হ্যাঁ জানি। এটা কি জানেন যে আপনাকে অবিকল দেবিকার মতোই দেখতে? না, এটা জানি না, আপনার কাছে প্রথম শুনলাম। এই পাড়াতে রায়া বলে একটি মেয়ে থাকে, ফাগুন চ্যাটার্জির হেয়ার ড্রেসার, চেনেন তাকে? হ্যাঁ চিনি, কয়েকবার দেখেছি, খবরের কাগজে পড়েছি। সেদিন ফাগুন চ্যাটার্জি মারা যান, সেদিন সন্ধেবেলা ওই ফ্ল্যাটেই ছিল। জানেন তো, রায় আপনাকে একেবারে চিনতে পারলো না। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার কথা। পিনাকি বলে সে কাউকে চেনে না, অথচ দেবিকাকে চেনে। কে কাকে চিনবে আর কে কাকে চিনবে না সেটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার। এখানে আমি কি বলতে পারি বলুন? একটা কথা বলবো? বলুন। যে কোনো দিন ফাঁকা ফ্ল্যাটে মাঝরাতে দেবমাল্যকে খুন করতে পারতেন। ফাগুন চ্যাটার্জির বাড়িতেও আপনার অবাধ বিচরণ ছিল। খামোখা দেবিকার রূপ নিতে হলো কেন? পিনাকি বলল, এবার আমি অফেন্ডেন্ট হচ্ছি। সরাসরি এভাবে চার্জ করা যায় না ম্যাডাম, প্রমাণ করতে হয়। যেটা বলছেন তার কোনো প্রমাণ যখন নেই তখন এসব কথা হাস্যকর। রাগিনী বলল, কাল যখন আপনাকে থানায় নিয়ে চলে যাবে তখন সমস্ত শরীরে যন্ত্রণা বেশিক্ষণ সহ্য করতে না পেরে আপনাকে সব বলতেই হবে। ওই পার্ট আমার কমপ্লিট। থানায় আমি গিয়েছিলাম জয়দীপ বোসের সঙ্গে। ফাগুন চ্যাটার্জি যেদিন খুন হয় সেদিন আমি যেখানে ছিলাম সেই হোটেলের বিল, হোটেলের মালিক, রেজিস্টার খাতা এটা প্রমাণ করেছে আমি সেদিন ওই হোটেলেই রাত কাটিয়েছি, কলকাতার বাইরে বেশ অনেকটা দূরে। আর দেবমাল্য যেদিন অসুস্থ হয় সেদিনও আমি সোনাগাছিতে ছিলাম, সারা রাত যমুনার ঘরে ছিলাম, এটা প্রমাণ করেছে যমুনা। একটা কথা ম্যাডাম, লাস্ট বলে যাচ্ছি, শুধু প্রশাসন কেন, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না আমার। সন্ধ্যা 6টা, কাঞ্চনের অফিস। প্রজ্ঞাকে দেখে অবাক হলো কাঞ্চন, বলল, কি হয়েছে? কাঞ্চনের ঠিক উল্টো দিকে চেয়ারে এসে বসলো প্রজ্ঞা, বলল, দাদা মা বলল আর অমনি টিকিট কাটতে রাজি হয়ে গেলে। প্রজ্ঞার দিকে তাকিয়ে আছে কাঞ্চন, এবার উঠে এসে একটা টুল নিয়ে প্রজ্ঞার পাশে বসলো, তারপর নরম গলায় বলল, এছাড়া আমি কি করতাম বলো? প্রজ্ঞা বলল, কেন? মাকে আর দাদাকে আমাদের সম্পর্কের কথা বললে না কেন? হেসে ফেলল কাঞ্চন, বলল, আমার নিজেরই একটা কনফার্মেশন দরকার ছিল, সত্যি সত্যি সম্পর্ক একটা আছে, তাহলে কনফার্ম করলে তো? প্রজ্ঞা বলল,
আমার হিসেবে আছে। একটু এগিয়ে প্রজ্ঞার কপালে আচমকায় চুমু খেলো কাঞ্চন, বলল আমার হিসেবেও আছে। প্রজ্ঞা বলল তোমার মা বাবা জেঠু কাকু কাকি পিসি ঠাম্মি সবাইকে বলে দিয়েছি। এবার হাত দিয়ে কপাল চাপড়ে তারপরে হেসে ফেললো কাঞ্চন, বলল তুমি তোমার শ্বশুর বাড়ির একদম আদর্শ বৌমা, এই না হলে আমার বউ। আচ্ছা বেশ, আজকে গিয়ে তোমার মাকে আর দাদাকে সব কথা বলবো। প্রজ্ঞা বলল কিন্তু রাগিনীদি, কাকিমা মানে তোমার মা বলছিল রাগিনীদি আমার দাদাকে সন্দেহ করছে, তাহলে দাদাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে? কাঞ্চন বলল ব্যাপারটা আমিও জানি না, রাগিনীদি ফোন ধরছে না। আজ একটু পরে আমি সিধু আর রায়া রাগিনীদির কাছে যাব। প্রজ্ঞা বলল তুমি শিওর যে দাদাকেও ধরবে না পুলিশ? কাঞ্চন বলল এখন এসব কথা থাক আপাতত, আলিপুরদুয়ার যাবার যখন কথা হচ্ছে চলে যাও। বিয়ের কথা ফাইনাল হয়ে গেলে খুব তাড়াতাড়ি ছোটোখাটো একটা রেজিস্ট্রির অনুষ্ঠান করেই তোমাকে আবার কলকাতা নিয়ে চলে আসব। প্রজ্ঞা বলল তাহলে দাদাকে নিয়ে টেনশন নেই বলছো তো? কাঞ্চন বলল টেনশন নেই সেটা বলছি না, টেনশনটা তুমি নিও না এটা বলছি। আমি তো আছি, আমার গোটা পরিবার তোমাদের পাশে আছে, ভয় পেও না। পরিবারের সাপোর্টের থেকে বড় সাপোর্ট আর কিছু নেই। এখন তো আর তুমি একা নও, আমি আগে তোমার দাদার সঙ্গে কথা বলে নিই, তারপর রায়া আর সিধুকে নিয়ে রাগিনীদের কাছে যাব। চলো আমি আর তুমি বেরিয়ে যাই, তোমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে পিনাকিদাকে নিয়ে একটু বেরোই, কথা বলতে হবে। রাত 8:30, 7:30 নাগাদ বাড়িতে ফিরে স্নান করে ব্যালকনিতে এসে বসেছে রাগিনী। বাড়িতে ফেরার পর থেকে এখনো পর্যন্ত কারোর সঙ্গে একটাও কথা বলেনি সে। রাগিনীর এই মুডের সঙ্গে পরিচিত সুগত এবার 2 কাপ কফি করে নিয়ে রাগিনীর পাশে এসে বসলো সুগত। তারপর বলল রায়া কাঞ্চন আর সিধু 3 জনই এসেছিল সকালে, রাত 8টায় আসতে বলেছি। রাগিনী বলল ওরা আসুক, কথা বলতে হবে, পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সুগত বলল ঠান্ডা হয়ে বসে কফিটা খাও। রাগিনীর পাশে এসেই বসলো সুগত। সুগতর দিকে তাকিয়ে রাগিনী বলল এই প্রথম কোনো কেস নিয়ে এতটা বিব্রত হয়ে পড়লাম, বুঝতে পারছি সব কিন্তু করতে পারছি না কিছু। সুগত বলল তুমি নিশ্চিত? 2% নিশ্চিত, কিন্তু এমনভাবে গুটি সাজানো হয়েছে যে এতটুকু ফাঁক নেই যেখান দিয়ে ঢোকা যাবে, কেউ কিছু প্রমাণ করতে পারবে না। সুগত বলল আমার একবার পিনাকিকে দেখার ইচ্ছা ছিল। রাগিনী হাসলো, বলল দেখার মতোই জিনিস। পিনাকি সুন্দর, হ্যান্ডসাম, টানটান, ওই রকম উচ্চতায়, ওই রকম গায়ের রং, আর যদের মতন মুখের গঠন, সুপুরুষ বলতে পারা যেত। কিন্তু ওর কথা বলার স্টাইল আর তাকানো দেখলে তুমি বুঝতে পারবে মানুষটা আদতে পুরুষ নয়, ওর ভেতরে একটা নারী আছে। ব্যাপারটা গোপন করার হাজার চেষ্টা করলেও ওর চোখের দৃষ্টি আর শরীরের মুভমেন্ট বলে দেয় ওর ভেতরের মানুষটা একজন নারী। রাগিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুগত বলল এই আলোচনা বন্ধ করো আপাতত, মানুষের এই পরিবর্তন আমি নিতে পারি না। আসলে সবার নেওয়ার ক্ষমতা তো সমান নয়। আমার প্রফেশনের জন্যই হোক বা আমার মেন্টাল সেটআপের জন্যই হোক, এই জিনিসটা আমি নিতে পারি না। যাই হোক, তুমি কি নিশ্চিত যে এই পিনাকি তোমার আসল অপরাধী? রাগিনী বলল পিনাকি বলতে পারো, আবার দেবিকাও বলতে পারো। যখন দেবমাল্যর ফ্ল্যাটে থাকছে তখন সে দেবিকা, ইন্ডাস্ট্রিতে আপকামিং মডেল, আর প্রজ্ঞা আর মায়ের কাছে পিনাকি। সুগত বলল একটা মানুষ 2টো পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর কেউ সেটা জানতো না বলতে চাও? সঙ্গে সঙ্গে রাগিনী বলল না না, সকলে জানতো। আমার ধারণা পিনাকির মা বোন থেকে শুরু করে দেবমাল্যর ফ্ল্যাটে যতজন ছেলেকে আমরা দেখেছি প্রত্যেকে জানতো পিনাকির এই 2টো পার্সোনালিটির কথা, বা হয়তো কেউই জানতো না, তবে কোনোভাবেই কেউ মুখ খোলেনি এখনো পর্যন্ত। অবাক হয়ে সুগত বলল কিন্তু কেন? রাগিনী বলল দেবিকার জনপ্রিয়তা অনেক বেশি, যে কোনো কারণেই হোক, তার কথাতেই সবাই চুপ করে আছে, এটাই ধারণা আমার। সুগত বলল তাহলে খুন কি দেবিকাই করেছে? রাগিনী বলল হ্যাঁ, আপাতত তাই মনে হচ্ছে। ঠিক এই সময় কলিং বেল বাজলো দরজায়। সুগত দরজা খুলে দিতেই ঘরে এলো কাঞ্চন, সিধু, রায়া। 3 জনের দিকে তাকিয়ে হাসলো রাগিনী, বলল অপেক্ষা করছিলাম তোমাদের জন্যই। রাগিনীর মুখোমুখি 3 জনের বসার সোফায় পাশাপাশি বসলো কাঞ্চন, সিধু আর রায়া। 3 জনের দিকে তাকিয়ে আছে রাগিনী। এবার বলল প্রজ্ঞারা এতক্ষণে চলে গেছে নিশ্চয়ই? কাঞ্চন বলল আগামীকাল যাবে, ট্রেনের টিকিট আমিই কেটেছি। রাগিনী বলল আমি এটাই ভাবছিলাম। কাঞ্চন বলল কি ভাবছিলে? কাঞ্চনের দিকে তাকিয়ে রাগিনী বলল পিনাকি দেবিকা, এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। কাজ শেষ করে এবার বেরিয়ে যাবার পালা দেবিকার। কাঞ্চন বলল
পুলিশ কি বলছে? রাগিনী বলল, সেদিন যারা ফ্ল্যাটে এসেছিল তাদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে বা ডিপ্রেশন। পুলিশ বলছে এটা সুইসাইড, কারণ সিঁড়ি দিয়ে ছাদে উঠেছে সেদিন দুজন। প্রথমজন ইলেকট্রিশিয়ান, যিনি বিকেল 3টে নাগাদ ছাদে উঠেছিল গেটের সিকিউরিটির অনুমতি নিয়ে। দ্বিতীয়জন ফাগুন, যিনি ছাদে উঠেছিল রাতে, সেদিন আর কেউ ওঠেনি ছাদে। কাঞ্চন বলল, সিকিউরিটির সঙ্গে একবার। কাঞ্চনকে শেষ করতে না দিয়ে রাগিনী বলল, কথা হয়ে গেছে সিকিউরিটি ছেলেটার সঙ্গে, পুলিশের তথ্য সঠিক। কাঞ্চন বলল, তাহলে? রাগিনী বলল, সুইসাইড নয়, আমি নিশ্চিত। ছাদে ফাগুন একা ওঠেনি। কিন্তু তাহলে সিসিটিভিতে এলো না কেন? তবে হয়তো ফাগুনের মাকে খুঁজে পেয়েছি, দেখা যাক তিনি কিছু বলেন কি না। রাগিনীর কথা শেষ হওয়ার আগে এবার রায়া বলল, ফাগুনের মা বেঁচে আছে নাকি? রাগিনী বলল, অবশ্যই বেঁচে আছে, না হলে সেদিন ফাগুনের ফ্ল্যাটে কিভাবে এলো? তোমরা তো সবাই জানো উনি সেদিন এসেছিলেন। মাথা নিচু করে ফেলল রায়া, বলল, আমি কয়েকটা কথা বলতে চাই আজকে। রাগিনী বলল, বলো, শুনি। সঙ্গে সঙ্গে রায়া বলল, এত কিছু আমি জানি না, ফাগুন নেই, ওর সম্পর্কে আমি আর কিছু জানি না। তবে একটা কথা, আপনার ধারণা ভুল, দেবিকার পিনাকি এক নয়। রায়া বলল, এ ব্যাপারে তুমি এতটা নিশ্চিত হলে কি করে? রায়া বলল, দেবিকা ম্যাডামকে আমি খুব ভালো চিনি, কিন্তু পিনাকি বলে কাউকে চিনি না। আপনি জিজ্ঞেস করে আসুন প্রোডাকশানে, সবাই এক কথা বলবে। রাগিনী বলল, তোমার কথা একেবারে ঠিক। গতকাল পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দেবমাল্যর ফ্ল্যাটে গিয়েছিল, সেখানে কেউই পিনাকি বলে কাউকে চিনতে পারল না। সঙ্গে সঙ্গে রায়া বলল, দেখুন সেটাই স্বাভাবিক, পিনাকি বলে কেউ না থাকলে চিনতে পারবে কি করে? শান্ত গলা রাগিনীর বলল, তাহলে প্রজ্ঞা মিথ্যে কথা বলছে? ঠিক এই মুহূর্তে কাঞ্চন বলল, তা কি করে হবে? পিনাকি আমার বাড়িতে এই মুহূর্তে রয়েছে, আমি দেখেছি। সবাই দেখেছো তোমরা, প্রজ্ঞা যে মিথ্যে বলেনি সেটা সবাই দেখছি। পিনাকি প্রজ্ঞার দাদা। রায়া বলল, কিন্তু হতে পারে তিনি প্রোডাকশন হাউসে নেই, অন্য কোথাও চাকরি করেন, বাড়িতে সঠিক তথ্য দেননি। রাগিনী বলল, খামোখা চাকরির ব্যাপারে মিথ্যে বলতে যাবে কেন? কথাগুলো বলে কাঞ্চনের দিকে তাকালো রাগিনী, বলল, তোদের বাড়ির কি অবস্থা বল। এবার কাঞ্চন বলল, বাড়িতে পিনাকি আর প্রজ্ঞা দুই ভাই বোনই নর্মাল অ্যাক্ট করছে। ওদের দেখে মনে হয় না সত্যি যে ওরা কোনো অপরাধ করতে পারে। পিনাকি বিনয়ী, নম্র, আমার বাবা মা জ্যাঠা কাকা সকলে তো প্রশংসায় পঞ্চমুখ। রাগিনী বলল, কিছু তো একটা আছে যেটা আমরা কেউই দেখতে পাচ্ছি না। কাঞ্চন বলল, প্রজ্ঞা তো মিশে গেছে সকলের সঙ্গে। আমি তোমাকে শুধু বলতে এলাম, দেবিকাকে দেখতে অবিকল পিনাকির মতো হয়তো, কিন্তু দুজনে একটাই মানুষ, এটা তো নাও হতে পারে। অল্প হেসে রাগিনী বলল, তোমাদের কথা বলা হয়ে গেলে এবার আমি বেরোবো। বলেছিলাম না ফাগুনের মায়ের কাছে যাব, দেখি তার সঙ্গে দেখা করা যায় কিনা। অবাক গলায় রায়া বলল, কোথায় যাবে তার সঙ্গে দেখা করতে? রাগিনী বলল, আপাতত কলকাতাতেই আছেন, এখন দেখা যাক। এর ঠিক 10 মিনিট পর কাঞ্চন, সিধু আর প্রজ্ঞা বেরিয়ে এলো রাগিনীর ফ্ল্যাট থেকে। এই ফ্ল্যাটে রাগিনী আর সুগত একাই থাকে। কাঞ্চনরা বেরিয়ে যেতেই সুগত বেরিয়ে গেল অফিসে। এবার তৈরি রাগিনী, ফাগুনের মা যেখানে আছেন সেখানে যাওয়ার জন্য। আজ সুগত আর যাবে না রাগিনীর সঙ্গে। দরজা খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো রাগিনী। ঠিক এই মুহূর্তে শুনতে পেল, আমার খোঁজে বেরোচ্ছিলেন বোধহয়। রাগিনী তাকিয়ে দেখলো সামনেই দাঁড়িয়ে আছে পিনাকি, প্রজ্ঞার দাদা। কয়েক মিনিট তাকিয়ে থেকে রাগিনী বলল, আপনি নিজেই এসেছেন, সেই কারণে ধন্যবাদ জানালাম। পিনাকি বলল, আপনাকে হেল্প করতে এলাম, মনে হলো এটা না করলে অন্যায় হবে। আপনি অনুমতি দিলে আপনার ঘরে বসতে পারি। রাগিনী আর পিনাকি ঘরে এসে বসলো। বসার ঘরে মুখোমুখি বসলো দুজন। কিছুক্ষণ আগেই এখানে ছিল কাঞ্চন, সিধু আর রায়া। পিনাকিকে তাকিয়ে দেখছে রাগিনী। লম্বা, ফর্সা, মেদহীন চেহারা, নাক, চোখ, শার্ফ, নিখুঁত মুখশ্রী বলাই যায়, কিন্তু চোখে একটা নিষ্ঠুরতা বা অসহনীয় ভাব আছে, সেটা বেশ অনেকক্ষণ তাকিয়ে দেখলে বোঝা যায়। রাগিনী ঠিক উল্টো দিকের সোফায় বসে আছে পিনাকি। বসার ভঙ্গি পুরোপুরি মেয়েদের মতো, পায়ের উপর পা তুলে সামান্য ডান দিকে হেলে সোফার আর্মরেস্টে ডান হাত রেখে রাগিনীকেই দেখছে পিনাকি। পরনে পাঞ্জাবি আর জিন্স। পিনাকির চোখের চাহনি এতটাই তীক্ষ্ণ যে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রাগিনী। চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি বসুন, আমি একটু কফি করে নিয়ে আসি।
পিনাকি উত্তর না দিয়ে শুধু হাসলো। এবার রান্নাঘরে উঠে এলো রাগিনী। তারপর কফি মেশিন থেকে 2টো কাপে কফি ভরে ফিরে এলো ঘরে। একই রকমভাবে বসে আছে পিনাকি। এবার হাত বাড়িয়ে রাগিনীর হাত থেকে কফির কাপ নিজের হাতে নিয়ে বলল, খুব বেশি সময় আমার হাতে নেই। আমি যে মানুষটা খারাপ নই এটা আপনার কাছে প্রমাণ করার কোনো দায় আমার নেই, কারণ আপনি আমার সম্পর্কে কি ভাবলেন এ ব্যাপারে আমি আগ্রহী নই। ঠিক এই মুহূর্তে রাগিনী বলে উঠল, তাহলে আমার কাছে এসেছেন কেন? পিনাকি বলল, আমার বোনের জন্য আর কাঞ্চনের জন্য। আসলে ওদের ইচ্ছে আমি আপনার সাথে কথা বলি, তাই এসেছি। আমার কাছের মানুষের ইচ্ছে পূরণের দায়িত্ব সবসময় আমার থাকে, এটা আমার সিস্টেম, তাই আসতেই হলো। রাগিনী দেখল পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে পিনাকি। সরাসরি রাগিনীর চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ব্যক্তিত্ব চোখের সামনে দেখছে রাগিনী। পিনাকি বাইরে চেহারায় পুরুষ হলেও ভেতরের মানুষটা যে নারী সেটা তার কথা বলার ভঙ্গি, হাত পা নাড়াচাড়া, চোখের চাহনি বলে দিচ্ছে। এবার রাগিনী বলল, বুঝতে পারলাম, কিন্তু কাঞ্চন আর প্রজ্ঞার একসাথে কেন এমন ইচ্ছে হলো? পিনাকি বলল, আসলে ওরা দুজনেই দুজনের সঙ্গে জড়িয়ে গেছে মানসিকভাবে, একে অন্যের চোখে পৃথিবী দেখছে। আপনি কাঞ্চনের গুড বুকসে আছেন এবং আপনি আমাকে অপরাধী ভাবছেন, কিন্তু আমি তো একটা আরশোলাও মারতে পারি না সবাই জানে, তাই আপনার ভুল ধারণা ভেঙে দিতেই আমাকে পাঠিয়েছে একরকম বলতে পারেন। এবার হাসলো রাগিনী, বলল, বেশ, তাহলে আপনি এটাই বলতে এসেছেন যে আপনি অপরাধী হতেই পারেন না, কারণ আপনি একটা আরশোলাও মারতে পারেন না, এবং এটা সবাই জানে। পিনাকির চোখ শান্ত এখন, বলল, একদম তাই, আর ভবিষ্যতেও এটাই জানবে সবাই, শুধু আসল সত্যিটা আপনি জানবেন এখন, কারণ একমাত্র আপনি সত্যিটা অলরেডি আন্দাজ করেছেন। দেখা যাক আপনার ধারণা আর আমার সত্য, আমাদের দুজনের এই গল্প কতটা মেলে। আগে আপনি বলুন। পিনাকির দিকে তাকিয়ে রাগিনী বলল, এখানে আমার সামনে যে পিনাকি, দেবমাল্যর ফ্ল্যাটে সেই দেবিকা, তাই তো? ঠিক। তারপর? রাগিনী বলল, বাকিটা আপনি বলুন। পিনাকি বলল, বেশ, শুরু করছি তাহলে। 20 বছর আগের কথা বলছি। আলোমতি যাত্রাপালা, মালিকের নাম ধরা যাক কমল। খুব যে জনপ্রিয় যাত্রাপালা তা নয়, কিন্তু কমল ধনী ছিল আর অভিনয় তার শখ ছিল। কমলের সেই যাত্রাপালায় অভিনয় করত বিমল, নায়কের ভূমিকায় অভিনয় করত বিমল। গল্প এখান থেকেই শুরু। কমল ছিল উভকামী, ইংরেজিতে বলা যায় যাকে বাইসেক্সুয়াল। এরা নারী পুরুষ উভয় লিঙ্গের প্রতি আকৃষ্ট হন। আলোমতির নায়িকা এবং 2-3 জন অভিনেত্রীর সঙ্গে একসাথে শারীরিক সম্পর্ক ছিল কমলের। চরিত্রহীন বললেও কম বলা হয় তাকে, বিকৃতকাম বলা যায়। সেই কারণেই পালা ছেড়ে 2-1 জন অভিনেত্রী বেরিয়েও গিয়েছিল সেই সময়। একসময় বিমলকে ওর নিজের প্রতি আকৃষ্ট করতে চাইল কমল, কিন্তু পারল না বিমলের তীব্র আপত্তির জন্য। এই অবস্থায় একদিন বিমলের 10 বছরের ছেলে এলো যাত্রা দেখতে। স্টেজে তখন অভিনয় চলছে, বিমল আর নায়িকার ক্লাইম্যাক্স সিন। স্টেজের দিকে মনোযোগ সমস্ত দর্শকদের। ঠিক সেই সময় স্ক্রিনের পাশে দাঁড়িয়ে থাকা বিমলের 10 বছরের ছেলেকে মুখ চেপে গ্রিন রুমে পাজা খোলা করে তুলে নিয়ে যায় কমল এবং অকথ্য যৌন নির্যাতন করে তার ওপর। অভিনয় শেষে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পায় বিমল। হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় পায়ুপথের বেশিরভাগ টিস্যুই ছিঁড়ে গিয়েছে। পরদিন বিমল উকিল ডাকলো কমলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে। যাত্রাপালার রিহার্সাল রুমে গিয়ে চিৎকার চেঁচামেচি করে এলো। ছেলে তখন হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বলার অবস্থাতে নেই। এর ঠিক পরদিন বিমলের বডি পাওয়া গেল রেল লাইনের ধারে। সেই দিন কয়েকজন ছেলে এসে বিমলের বউকে হুমকি দিয়ে গেল, ঘরে বিমলের 4 বছরের মেয়ে এবং স্ত্রী রয়েছে, তাদের সুরক্ষা যদি চায় তাহলে যেন চুপ করে থাকে। কমলের প্রতি আইনের পদক্ষেপ আর উঠল না। এই পর্যন্ত বলে চুপ করলো পিনাকি। রাগিনী বলল, গল্পের সব নাম, যাত্রাপালার নাম নিশ্চয়ই সব বানানো। আসল নামগুলো আপনি আমায় বলেননি? অবশ্যই। পিনাকি বলল, প্রয়োজন নেই নামের, তাই আসল নাম বলিনি। এর পরের অংশ শুনুন। এই বিমলের ছেলে মেয়ে দুজনেই বড় হলো। ততদিনে কমলের ছেলে বাংলা ছবির প্রডিউসার তৈরি হয়ে গিয়েছে, কিন্তু বাবার শারীরিক লক্ষণ অদ্ভুতভাবে ছেলের মধ্যে দেখা গেল। কমলের ছেলেও হলো উভকামী। বিমলের পরিবার নিজেদের বাঁচাতে চলে গিয়েছিল উত্তরবঙ্গে। ঠিক এই সময় রাগিনী বলল, যতদূর মনে হচ্ছে কমল বিমল কেউ আর বেঁচে নেই, কিন্তু তাদের ছেলে মেয়েরা আছে। বিমলের ছেলে আপনি আর মেয়ে প্রজ্ঞা, কমলের ছেলে দেবমাল্য। এটুকু বুঝতে অসুবিধা হলো না? পিনাকি বলল, ততদিনে আমি জানতে পেরেছি পুরুষের কোনো আচরণ আমার শরীরে নেই। নারীতে আমি আকৃষ্ট নই, পুরুষ দেখলে জেগে ওঠে আমার শরীর।
এটাই ছিল আমার উপর ঈশ্বরের আশীর্বাদ। না হলে ভালো রাইটার হলেও দেবমাল্যর কাছাকাছি আমি আসতে পারতাম না। ফেসবুকে দেবমাল্যকে খুঁজে বের করেছিলাম, দেবমাল্যকে ভালোবেসে ফেলেছিলাম এক সময়, কিন্তু অত্যাচার তো ভুলতে পারিনি। সেদিনের সে নারকীয় অত্যাচার, সেই যন্ত্রণা আজও মনে আছে আমার। তাই সিদ্ধান্ত নিতেই হলো, ফাগুনের ক্ষতি করতাম না। কিন্তু আমার আর দেবমাল্যর সম্পর্ক জেনে গেল মেয়েটা, আর সেটা নিয়ে আপত্তিও জানালো, চ্যালেঞ্জ করলো আমাকে। সেখানেই বড় ভুল করলো, না হলে ওকে মারতে হতো না। তাই শাড়ি পরে মহিলার সেজে ঢুকতে হয়েছিল ফ্ল্যাটে, ফাগুনের মা হয়ে। আর আপনাদের সিসিটিভি ফাঁকি দেওয়া কোনো ব্যাপারই না। সিঁড়ির পাশে দেওয়াল ঘেঁষে উঠলেই আমার ওঠানামা সিসিটিভিতে আসবে না, সে ব্যবস্থা আমি করে নিয়েছিলাম। সেদিন রাতে ফাগুনের সাথে অনেক গল্প করেছিলাম, অনেক মিথ্যে কথা বলেছিলাম তার বিশ্বাস জয় করার জন্য। বলেছিলাম যে দেবমাল্য আমার প্রতি আকৃষ্ট হয়নি, আমার একার ফিলিংস পুরোটাই। এত গল্প না করলে খাবারে বিষ মেশাতাম কখন? তখন ফ্ল্যাটে কেউ ছিল না। খাবার খেয়ে সামান্য শ্বাসকষ্ট হওয়াতে ফাগুন বলল ছাদে যাবে। আমি বললাম তুমি যাও, আমি আসছি। আমি যখন ছাদে গেলাম তখন ফাগুন মারা গেছে। ব্যাস, ছাদের উপর থেকে বডিটা ছুঁড়ে ফেলে দিলাম নিচে। আর ওই একই বিষ দেবমাল্যকে দিলাম। একই যন্ত্রণায় মারা গেল দেবমাল্য। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। রাগিনী বলল, তাহলে আপনি স্বীকার করছেন যে পরপর দুটো খুন আপনি করেছেন? হাসছে পিনাকি। এবার বলল, হ্যাঁ, আমি স্বীকার করছি যে পরপর দুটো খুন আমি করেছি, ফাগুন চ্যাটার্জি এবং দেবমাল্য। তবে একটা কথা, দেবমাল্যর ফ্ল্যাটে যাদের সঙ্গে আপনার দেখা হয়েছে, সানি, বিল্লো, শুভা, কানাই, মুথু, জিকো, এদের প্রত্যেকে ছবিতে কাজ দেবে বলে মাঝে মাঝে নিজের মুড বুঝে রাতে বিছানায় ডেকে নিয়ে যেত দেবু। এদের প্রোটেক্ট করতাম আমি। যখন আমি ফ্ল্যাটে থাকতাম দেবুর অন্য কাউকে দরকার হতো না। ব্যাপারটা ক্রমশ এতটাই প্রকট হয়ে উঠছিল যে স্থান, কাল, পাত্র সব ভুলে যাচ্ছিল দেবু। ওকে থামাতেই হতো জানেন তো, না হলে ছেলেগুলোকেও বাঁচতে দিত না। এই ছেলেগুলো যাতে বিভিন্ন প্রোডাকশানে কাজ পায় সে ব্যবস্থায় এরপর আমি করেছি। ইতিমধ্যে নিজের যতটুকু পরিচিতি বাড়ানোর দরকার ততটুকু বাড়িয়ে নিয়েছিলাম ইন্ডাস্ট্রিতে। সেটাই কাজে এসেছিল। দেবু ভালো ছিল না, বিশ্বাস করুন। ওর ফ্ল্যাটের ছেলেগুলো আমাকে মায়ের মতো মানত। ওদের কাছে থাকলে আমি আমার নারী সত্তাকে দেখতে পেতাম। ওই ফ্ল্যাটে আমি শান্তি পাই জানেন তো। আপনি অনেক চেষ্টা করলেও কারোর মুখ থেকে একটা কথা বার করতে পারবেন না, আমি নিশ্চিত। তবু চেষ্টা করুন। আপনি চাইলে আমার অতীত সমস্ত ঘটনা যা যা আপনাকে আজ বললাম তার সব কিছুর সঠিক নাম ঠিকানা আপনাকে দিয়ে যাব। সব তথ্য নিয়ে আপনি তদন্তে নেমে পড়তে পারেন। তবে আমাকে ডাকলে আমি অস্বীকার করব আপনাকে কিছু বলিনি। আপনাকে আমি চিনিই না। আপনার ঠিক উপরের ফ্ল্যাটে শুভা ভাড়া এসেছে, আজ 2 দিন হলো। ওর কাছেই এসেছি। চললাম। বসে আছে রাগিনী। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পিনাকি। তারপর ঘরের ভেতরে বসেই খোলা দরজা দিয়ে রাগিনী দেখতে পেল পিনাকিকে নিয়ে লিফট উঠে গেল উপরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।